আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সিস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য স্বাগতম। বর্তমানে এই করোনার মহামারীর সময়ে আমরা করোনা ভাইরাস নিয়ে অনেক বেশি আতঙ্কিত এবং ভীতিগ্রস্ত। আমরা জানি 2019-এর ডিসেম্বরে আমরা জানি ডিসেম্বরের চীনে উহানে একটি ভাইরাসে অনেকে সংক্রমিত হয় এবং পরবর্তীতে যে ভাইরাসটির নামকরণ করা হয় কোভিড-19 এবং সেই ভাইরাসটি এখন সারা বিশ্ব জুড়ে তাণ্ডব চালাচ্ছে। আমাদের বাংলাদেশও তার আওতার বাইরে নয়। প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সেই সাথে বাড়ছে হসপিটালগুলোতে ভিড়। তবে আমরা কি জানি যে আমরা মৃদু এবং মাঝারি উপসর্গের কোভিড রোগীকে আমাদের বাসায় রেখেই ম্যানেজ করতে পারি একজন চিকিৎসকের পরামর্শের সাথে? জি, আমরা সেটা পারি। আজকে এক্সিস এর মাধ্যমে আমাদের এই লাইভ সেশনের বিষয়টি সেটি। আজকে আমাদের বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট অফ এ কোভিড পেশেন্ট ইন হোম এবং পুরো লাইভ জুড়ে আমি আপনাদের সাথে থাকবো হুমায়রা ইসলাম, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফাইনাল ইয়ার, এবং আমাদের সাথে আছেন স্যার ডক্টর অঙ্কুর দত্ত, MBBS, MPH, কমিউনিটি মেডিসিন BSMMU, ফ্যামিলি মেডিসিন ডিপ্লোমা UHT, certificate course on diabetology BARDEM, extension of diabetic care BARDEM, সিনিয়র লেকচারার ইস্টার্ন মেডিকেল কলেজ। চলুন আর দেরি না করে আমরা চলে যাই স্যারের কাছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আশা করি আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তুমিও ভালো আছো এবং আমাদের এক্সিস পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে একটা এক্সাইটিং একটা সময় উপযোগী আমাদের একটা টপিকসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আপনি এক্সিসকে সময় দিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। স্যার আপনি অনুমতি দিলে আমরা মূল আলোচনায় চলে যাব। স্যার এখন তো কোভিডে অনেকেই আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে মৃদু, মাঝারি এবং সংকটাপন্ন এরকম করে ক্যাটাগরাইজ করা হচ্ছে পেশেন্টদেরকে। তো এটা আমরা আসলে কোন প্যারামিটারের উপর ভিত্তি করে করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। একটা সুন্দর কোশ্চেন করেছেন। এটা আশা করি আমাদের সকলের জানা দরকার। হ্যাঁ, কোভিড এর যে সিমটম আছে এটাকে আমরা কয়েকটা ক্লাসিফিকেশনটা যদি আমরা করতে চাই, আমরা অ্যাজ এ গ্রস যদি হেডিং করতে চাই তাহলে আমরা বলতে পারি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, আর একটা বলতে পারি ভেরি সিভিয়ার। এখন মাইল্ড কোনটা, কোনটা মডারেট কোনটা, সিভিয়ার কোনটা, আর ভেরি সিভিয়ার কোনটা, এটা বোঝার কিন্তু খুব দরকার আছে। মাইল্ড মানে হচ্ছে যে সিমটমটা আপনার নিয়ে আসতেছে নর্মালি, দেখা যাচ্ছে জ্বর, গলা ব্যথা, কাশি, এই তিনটা জিনিস নিয়ে আসতেছে, অর্থাৎ আপনার পেশেন্টের কোনো ধরনের আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস নেই। ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা সাধারণত কোভিড-19 হয় যখন নিউমোনিয়া হয়। আমরা জানি নিউমোনিয়ার প্রেজেন্টেশন হচ্ছে জ্বর থাকবে, ড্রাই কাফ থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে। এই সিমটম গুলো থাকলে আমরা সাধারণত নিউমোনিয়াটা আমরা বলে থাকি। অর্থাৎ নিউমোনিয়ার সিমটম না থাকা পর্যন্ত যে সিমটম গুলো থাকবে, পেশেন্টের জ্বর থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, কাশি থাকতে পারে, হাঁচি কাশি থাকতে পারে, তো এইটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, এটা হচ্ছে মাইল্ড লেভেল। এবার আসেন মডারেট লেভেল। মডারেট লেভেল বলছে যে মাইল্ড লেভেল যে সিমটম গুলো আছে তার সাথে যদি পেশেন্টের হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করেছে, কি জন্য হয়েছে? তার নিউমোনিয়া ডেভেলপ করেছে। আমাদের কাছে এখন ইন্ডিভিজুয়ালি আপনারা জানেন যে এখন পালস অক্সিমিটার সবার ঘরে ঘরে। এখন আমি পালস অক্সিমিটার একটা নর্মাল ফেনোমেননে হচ্ছে আপনার 95 থেকে উপরে গেলে আমরা বলি যে সেটা হচ্ছে আপনার নর্মাল। ঠিক আছে, এখন যদি কোনো কারণে, সাধারণত বাংলাদেশের গাইডলাইন গুলো বলছে যে 93 এর নিচে আসে এটাকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, অথচ আপনার WHO বিভিন্ন গাইডলাইন গুলোতে বলা হচ্ছে বা বিভিন্ন দেশের বিভিন্ন সোসাইটির গাইডলাইনে বলা হচ্ছে যখন 90 এর নিচে পড়বে তখন কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে, এরকম একটা কথা বলা হচ্ছে। এখন এই যে জিনিসগুলা, অর্থাৎ কোনো পেশেন্টের যদি আমি বলতে চাই যে পেশেন্টের আপনার মাইল্ড সিমটম গুলো আছে, তার সাথে যুক্ত হবে রেসপিরেটরি ডিস্ট্রেস, তার অবশ্যই সিচুয়েশনটা 90 এর উপরে হবে বা 93 এর উপরে হবে, তাহলে আমরা সেটাকে বলি মডারেট কেস। এবার আসেন 3 নাম্বার হচ্ছে কি সিভিয়ার কেস। সিভিয়ার কেস হচ্ছে এই যে সিমটম গুলো আছে, একটু আগে বললাম যে বাংলাদেশের গাইডলাইনে বলা হচ্ছে 93 এর নিচে হলেই হসপিটালে ভর্তি হতে হবে, বা আমরা WHO গাইডলাইন বা বিভিন্ন গাইডলাইন গুলোতে বলা হচ্ছে যে আপনার 90 এর নিচে। এখন যদি এরকম হয় যে পেশেন্টের 93 না 90 এর নিচে চলে গেল বা 93 নিচে হয়ে গেল,
তাহলে এবং কোনো ওষুধ দিয়ে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেটা হচ্ছে সিভিয়ার কেস। আর ভেরি সিভিয়ার কেস মানে হচ্ছে এবার পেশেন্টের আপনি যতই দিচ্ছেন স্যাচুরেশন আরো কমা শুরু করলো, 80, তারপর হতে পারে 75, হতে পারে 50, এরকম করে স্যাচুরেশনটা কমে যাচ্ছে। তার মানে কি পেশেন্টের স্যাচুরেশন পাওয়ার ইজ গোয়িং অন, এটা রিডাকশন করছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভেরি সিভিয়ার কেস। তো আমরা এইভাবে মূলত হচ্ছে এই নিউমোনিয়া সিমটম গুলোতে এবং অক্সিজেনের স্যাচুরেশনটার উপর ভিত্তি করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি, কোনটা মাইল্ড হবে, কোনটা মডারেট হবে, কোনটা সিভিয়ার হবে, কোনটা ভেরি সিভিয়ার কেস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আমার প্রশ্ন হচ্ছে যে এখন অনেকেরই ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এই জিনিসগুলো থাকছে, কিন্তু কোভিড টেস্ট এবং সেটার রিপোর্ট এটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখানে আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে প্যান্ডেমিকের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যখন প্যান্ডেমিক সময়ে আপনার যদি কোনো পেশেন্ট যদি জ্বর, গলা ব্যথা নিয়ে আসে, সেটাও আপনার কোভিড-19। ঠিক আছে, আপনার যদি মনে করেন হঠাৎ করে হচ্ছে আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলেও আপনাকে কোভিড-19, অথবা যদি আপনার ডায়রিয়া হচ্ছে তাও আপনার কোভিড-19 চিন্তা করতে হবে। এটা হচ্ছে প্যান্ডেমিক সূত্র, অর্থাৎ যেই ডিজিজটা এখন কমনলি হচ্ছে সেটাকে আপনাকে প্রথমে ধারণার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন এটা আপনি একটা কোশ্চেন করেছেন যে যে আমার হচ্ছে মৃদু সাইন সিমটম আছে, ঠিক আছে, আমি তাহলে কি করব? 1 নাম্বার কাজ হচ্ছে আপনি আলাদা রুমে থাকবেন, আলাদা থাকবেন, আপনার পরিবারের থেকে আলাদা রুম আপনি চলে যাবেন, আলাদাভাবে আপনি ইয়া করবেন, এবং আপনার যে সিমটোমেটিক যে সমস্যা আছে সিমটোমেটিক সমস্যার জন্য আপনি চিকিৎসা নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, অবশ্যই আপনার একটু পর পর আপনাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে। এরপর আপনি টেস্ট করান, টেস্টের রেজাল্ট 2 দিন হোক 3 দিন হোক সমস্যা নেই, কিন্তু আপনার যে লক্ষণ আছে লক্ষণ অনুযায়ী আপনি মেডিসিন নেবেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলি থেকে সেপারেশনটা হওয়া হচ্ছে আপনার ফ্যামিলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যদি আপনি হোম ম্যানেজমেন্ট করতে চান, যে প্রথমে ফার্স্ট স্টেপ বলবো যে আপনি পৃথকীকরণ, অর্থাৎ পৃথক হয়ে যান আপনার ফ্যামিলি মেম্বার থেকে। আপনার সিমটম দেখা দিচ্ছে, আপনি আস্তে সরে পড়ুন, তাহলে আপনার জন্য বেটার হবে। থ্যাংক ইউ। স্যার তাহলে এবার যদি কারো কোভিড পজিটিভ আসে, সেক্ষেত্রেও সে এই অবলম্বনগুলো, এই পথগুলো অবলম্বন করবে, কিন্তু মানে তারপরে আর কি কি করতে পারে? আচ্ছা, এখানের মধ্যে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে সাধারণত অনেক কিছু বলা হয়, যেমন আমাদের দেশে কিছু মিথ আছে। মিথগুলো কিরকম, যে আপনি হয়তো হসপিটাল, আপনি বাইরে থেকে আসছেন, বাসার মধ্যে এসে কি গোসল করতেছেন, ঠিক আছে, অথবা অনেকে বলতেছে বাসায় ঢোকার মধ্যে এরপর কি করতেছে আপনার জুতাগুলো ওয়াশ করতেছেন। ঠিক আছে, এখন কিছু কিছু ব্যাপার আপনার মাথায় রাখবেন, এটা মাথায় রাখতে হবে যে কাপড় চোপড় দিয়ে কোভিড ছড়ায় এই জিনিস, এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু নেই। ঠিক আছে, জুতার মাধ্যমে কোভিড ছড়ায় এই ধরনের কোনো ইনফরমেশন নেই। মাঝখান দিয়ে এরকম হয়েছে, চীনের একটা গল্প বলি। আপনার প্রথম যখন কোভিড-19টা যখন আমাদের যখন সারা পৃথিবীতে ছড়ানো শুরু করে, বিশেষ করে চীনে যখন প্রথম পাওয়া যায়, তখন ওরা যেটা একটা কাজ করেছে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমার একটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ রিপন দা, আমি একটা সেশন নিচ্ছি, আমি একটু পরে আপনাকে কল ব্যাক করতেছি। হুম। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে চীনের কথা, চীন একটা কাজ করেছিল যখন কোভিড-19 হয়েছে। তারা মনে করতো যে অনেকে আছে থুতু দিয়ে টাকা গণে, ঠিক আছে, এরকম কিন্তু অনেকের অভ্যাস আছে। তারা কি করেছিল, তাদের যত কারেন্সি আছে এই পুরা কারেন্সিটা কিন্তু ওরা আবার নতুন করে বিশুদ্ধকরণ করে আবার কিন্তু বাজারে ছেড়েছে। কিন্তু গাইডলাইন গুলোতে বলা হচ্ছে যে আপনি বাইরে থেকে আপনার টাকার মাধ্যমে বলেন, খাবারের মাধ্যমে বলেন, আপনার জুতার মাধ্যমে বলেন, বা গোসলের আপনার কাপড় চোপড়ের মাধ্যমে এখানে কোভিড-19 ছড়াচ্ছে বলে এরকম কোনো ব্যাপার এখনো পর্যন্ত কোনো এভিডেন্স নাই। এবার আসেন যে আপনার অলরেডি কোভিড পজিটিভ হয়ে গেছে, আপনার করার কাজ কি? আপনার কাজ প্রথম একটা কথা আমি ফার্স্টে বলেছি, পৃথকীকরণ, অর্থাৎ আপনার পরিবার থেকে আপনাকে কিন্তু পৃথক করে ফেলতে হবে। আপনাদেরকে দুটো জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা জানেন আইসোলেশন, কোয়ারেন্টাইন, কিছু কিছু শব্দগুলো কিন্তু আমরা বলতেছি, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু WHO বলেন বা বড় বড় ইয়েগুলোতে বলেন, আমরা সবাই কিন্তু আইসোলেশন শব্দটাই কিন্তু বেশি উচ্চারণ করছি, কোয়ারেন্টাইন শব্দটা কিন্তু উচ্চারণ করছি না। এখন আপনাকে প্রশ্ন করতে পারেন, স্যার কেন আপনারা উচ্চারণটা করতেছি না, আমরা সব আইসোলেশন আইসোলেশন করতেছি? এটারও সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, আইসোলেশন মানে হচ্ছে যে আপনার যিনি ইনফেক্টেড পার্সন, সে হেলদি পার্সনের থেকে একদম সুন্দর মতো করে সে আলাদা হয়ে যাবে, সে আলাদা লিড করবে, সে আলাদা রুমে থাকবে, আলাদাভাবে তাকে খাবার দেওয়া হবে, আলাদাভাবে পরিচর্যা করবে, ইভেন বাথরুম পর্যন্ত আলাদা করতে হবে। এটা হচ্ছে সিস্টেম আইসোলেশনে। ইভেন শুধু তাই না, আপনাকে বলি, উনি যে বাথরুমে যাচ্ছে ওনাকে অবশ্যই ফ্লাশ করতে হবে, এবং হচ্ছে ওই বাথরুমটা অন্য কেউ ইউজ করতে পারবে না। কারণ কি, বাথরুমে যে উনি ইউজ করতেছেন
ওনার তো হচ্ছে ফিকোরাল রুটে এটা বেরোচ্ছে এবং আলটিমেটলি হচ্ছে অ্যারোসল তো ফর্মেশন হয়। এখন ওনার বাথরুম আরেকজন ইউজ করলে তাহলেও কিন্তু ইনফেক্টেড হতে পারে। আরেকটা ব্যাপার আমি বলি, সেখানে বলা হচ্ছে এখন অসুস্থ ব্যক্তিকে তো একজন মানুষকে সুস্থ আপনাকে টেক কেয়ার করতে হবে। এটাও বলে দেওয়া আছে গাইডলাইন গুলাতে যে কোনো মানুষ কোভিডে আক্রান্ত হলে তাকে যে পরিচর্যা করবে, তাকে পরিচর্যা করলে খাবার খাওয়ালে এর মাধ্যমে কোভিড ছড়ায়, এরকম কোনো এভিডেন্স এখনো পর্যন্ত নাই। তার মানে আমরা বলতে পারি যে পেশেন্ট কোভিড আক্রান্ত হয়েছে এবং যাকে যে ওনাকে টেক কেয়ার করতেছে তার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে না। ঝুঁকি তখনই থাকবে, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমাকে বারবার কল আসছে। হ্যালো, আপনি একটু পরে ফোন দেন, আমি একটু সেশনে আছি, একটু পরে ফোন করেন, 1 ঘন্টা পরে। আচ্ছা, এখন দুইটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে, যেটা বললাম যে কোভিড আক্রান্ত পেশেন্টে যদি সেবা শুশ্রূষা করা হয় কোনো অবস্থায় ওই ব্যক্তি কোভিড আক্রান্ত হবে না। এর শুধু তাই নয়, ওই পেশেন্টের পাশাপাশি উনি যদি পেশেন্টের সাথে খাবার গ্রহণ করে তাহলেও কিন্তু হবে না। কখন হবে? এখন প্রশ্নটা আসতে পারে। তখনই হবে যখন এই যে ওনার যে জীবাণুটা এটা কিভাবে ঢুকে, এটা ঢুকে মূলত হচ্ছে টি সারফেস দিয়ে। টি সারফেস মানে হচ্ছে চোখ, নাক, মুখ। অর্থাৎ আপনি যদি চোখ, নাক, মুখ ঢেকে রাখেন, আপনার শ্বাসনালীতে যদি জীবাণুটা না ঢুকে তাহলে কিন্তু আপনার ইনফেক্টেড হওয়ার চান্সটা থাকবে না। সোজা কথাবার্তা, ঠিক আছে? তো এখানে গাইডলাইন গুলো এভাবে সুন্দর করে বলে দেওয়া আছে যে কোভিড আক্রান্ত পেশেন্টের এক থাকতে হবে, আলাদা রুমে থাকতে হবে, উনি আলাদা করে উনি খাবার দাবার ওনাকে আলাদাভাবে দেওয়া হবে এবং হচ্ছে উনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। উনি বাসায় থাকলেও ওনাকে মাস্ক পরা লাগবে, আলাদা রুমে থাকলেও মাস্ক পরতে হবে, কারণ উনি যে ব্যক্তিটা ওনাকে সেবা করবে, শুশ্রূষা করবে, ওনার কথার মাধ্যমে কিন্তু এটা ছড়াতে পারে, ঠিক আছে? এবং বাথরুমও আলাদা করবে এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাবে। শুধু তাই না, আরেকটা ব্যাপার আমি বলি, অনেকে দেখা যাচ্ছে কোভিড আসার পরে আমরা যেটা দেখতাম বাসার মধ্যে স্যাভলন ঢাইলা পুরা পরিষ্কার করে ফেলতেছে। এইটাও সুনির্দিষ্টভাবে বলা আছে যে পেশেন্টের বাসায় কোভিড আক্রান্ত আছে সেই বাসার মধ্যে আপনার জীবাণুনাশক দিয়ে আপনার ঘর পরিষ্কার করা এটা হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু একটা নন কোভিড পেশেন্টের বাসায় সেভাবে আপনার করতে হবে এরকম কিন্তু বলা নাই, এবং এরকম করতে হবে এরকম কোনো কিছু বলা নেই। আমি কি আপনাকে প্রশ্নের জবাবগুলো দিতে পেরেছি? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এবার একটা বিষয় হচ্ছে যে অনেক কোভিড পেশেন্ট হচ্ছে বাসা থেকে অক্সিজেন নিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের সেই অক্সিজেন নেওয়ার জন্য কি নতুন কোনো মেডিসিন, মানে কোন ধরনের মেডিসিন তাদের নেওয়ার দরকার লাগতে পারে আচ্ছা, অক্সিজেন এখানে নেওয়ার জন্য? অক্সিজেন নেওয়ার ব্যাপারে এখানে আমি দুটো ব্যাপার আপনাদেরকে জানাতে চাচ্ছি, ঠিক আছে? অক্সিজেনেশন অনেকেই আছে, আপনার অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে যারা ফ্রি অফ কস্ট আপনার অক্সিজেনেশন ওরা কিন্তু বাসায় পৌঁছায় দিচ্ছে বা রুগীর বাসায় দিতে হচ্ছে। কিন্তু এখানে দুইটা শব্দ আছে। 1 নম্বর শব্দ হচ্ছে অক্সিজেন ব্যবহার করার কিছু সিস্টেম আছে, ঠিক আছে? অক্সিজেন সুরক্ষা করারও কিছু সিস্টেম আছে। যদি আপনি এই সিস্টেমগুলো ঠিক মতো যদি না করেন, এই অক্সিজেন আপনার পাওয়াটা বেড়ে ফেলতে পারবে, আপনার কোনো আইডিয়া নেই। আমি কেন এই কথাগুলো বললাম আপনাকে, আমি একটু ফ্র্যাঙ্কলি আমি বলি। কিছু পেশেন্ট আছে, পেশেন্টের হচ্ছে স্যাচুরেশন 95 এর উপরে আছে 5 অক্সিমিটার, উনি 100% করার জন্য অক্সিজেনেশন দিচ্ছে। এখন কথা হচ্ছে এটাও কিন্তু একটা সমস্যা। আপনি যখন বেশি অক্সিজেনেশনটা আপনি দিতে যাবেন হঠাৎ করে কিন্তু আপনার এই অক্সিজেনেশনের কারণে কিন্তু আপনার টিস্যু লেভেলে যতটা বেশি হাইপোপারফিউশন হয়ে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা একটা ব্যাপার। সেকেন্ড একটা ব্যাপার আপনাকে বলি, অক্সিজেন যখন আপনি একটা বাসায় যখন অক্সিজেনের সিলিন্ডারটা দিবেন ওইটার কিন্তু রাখারও কিছু সিস্টেম আছে। নাম্বার 1 সিস্টেম হচ্ছে আপনাকে একটা আর্দ্র জায়গায় রাখতে হবে। সেকেন্ড সিস্টেম হচ্ছে যে জায়গায় আলো বাতাস যায় সেই ধরনের জায়গায় আপনাকে অক্সিজেনের সিলিন্ডার রাখতে হবে। আরেকটা ব্যাপার আপনাকে বলতে চাই, অক্সিজেন সিলিন্ডারের আশেপাশে কোনো ধরনের দাহ্য দ্রব্য রাখা যাবে না। দাহ্য দ্রব্য কি? কেউ স্মোকার হইতে পারে, কেউ কয়েল জ্বালাইতে পারে, এই ধরনের কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ হচ্ছে আপনি যদি কোনো মতে যদি এটা সিলিন্ডারের মধ্যে এটা যদি সংস্পর্শে আসে তাহলে এত বড় বিস্ফোরণ হবে আপনার আশেপাশে এটা বোমার মতো কিন্তু এটা বিস্ফোরণ হয়ে যাবে। তো এই একটা কি অফ দ্য পয়েন্ট আমি আজকে আপনাদের সেশনে দিতে চাই। অক্সিজেন মানে আপনার দেয়ারও সিস্টেম আছে এবং আর অক্সিজেন শুরু মানে প্রিজার্ভেশনের কিন্তু কিছু সিস্টেম আছে, এটা আপনাকে মানতেই হবে। আচ্ছা, এরপর আপনি প্রশ্নটা করেছেন যে আপনাকে অক্সিজেনেশনটার সাথে কোনো মেডিসিন দিতে হবে কিনা। আমি মেডিসিন দেওয়ার আগে আমি একটা জিনিস কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই অক্সিজেনেশনের দিকে যাচ্ছি, অক্সিজেন দিতে চাই, মেডিসিনের দিকে যেতে চাই। আপনার কিন্তু একটা জিনিসের দিকে কিন্তু আমরা প্রথম থেকে শুরু করতে পারি না, যার জন্য কিন্তু পেশেন্টের কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসটা বাড়তে থাকে। 1 নম্বর হচ্ছে চেস্ট এক্সারসাইজ। আপনারা সবাই প্রনিং এক্সারসাইজের নাম আপনারা জানেন, এখন ইন্টারনেটে সার্চ দেন প্রনিং এক্সারসাইজ, খুব হেভি আকারে পাবেন। এখন প্রনিং এর কাজটা কি?
প্রনিং হচ্ছে মূলত একটা ধরনের রেসপিরেটরি মাসল এক্সারসাইজ করে, অর্থাৎ আপনার ইন্টেন্সিভ মাসল এক্সটেন্সিভ মাসলকে এক্সারসাইজ করার জন্য কিছু সিস্টেমের মাধ্যমে করে। ঠিক আছে, আমি প্রথমে বলবো যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হয় প্রথমে তার টার্গেট করতে হবে, তাকে এই এক্সারসাইজের মধ্যে তাকে কনভার্সন করতে হবে। প্রথমে তাকে শুরু করতে হবে প্রনিং এক্সারসাইজের মাধ্যমে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, আপনার স্যাচুরেশন লেভেলটা কত, সেটা অনুযায়ী ডাক্তার সাহেব যে আছেন উনি আপনাকে পরামর্শ দিবেন। এখন মনে করেন যে পেশেন্টের যদি মনে করেন স্যাচুরেশন লেভেল যদি আপনার 94 আছে, ঠিক আছে, বা 90 নিচে আছে, তখন হয়তো বা সাধারণত আপনাকে কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি, যেমন হচ্ছে স্টেরয়েডের কথা বলি। সাধারণত কোভিড ম্যানেজমেন্টের যদি আপনি ইনথ্রোতে কিছু কথা বলতে চাই, একটা সবচেয়ে বড় ম্যাজিক্যাল ড্রাগ যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কার্ডিনে মানে আপনার এনোক্সাপেরিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন, আর একটা হচ্ছে আপনার স্টেরয়েড, বিশেষ করে ডেক্সামিথাসোন, এগুলাকে আমরা বলে ম্যাজিক ড্রাগ। যদিও আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের অন এয়ারে যে এখনো পর্যন্ত কোভিড এর কোনো ড্রাগ আবিষ্কৃত হয়নি। এখন যেগুলা ড্রাগগুলো আপনারা ইউজ করা হচ্ছে সেগুলো হচ্ছে রিপারপোসিবল মেডিকেশন। রিপারপোসিবল মেডিকেশন মানে হচ্ছে অন্য একটা রোগের চিকিৎসার জন্য এটা ইউজ করতেছে, কিন্তু এটা কোভিড চিকিৎসায় একটা ভালো ফল পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রিপারপোসিবল মেডিকেশন। ঠিক আছে, কোভিড এর ম্যানেজমেন্ট হচ্ছে মেইন জিনিস হচ্ছে তিনটা, একটা হচ্ছে অক্সিডেশন দিতে হবে, একটা হচ্ছে আপনাকে লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে, আর একটা হচ্ছে স্টেরয়েড দিতে হবে। এখন হচ্ছে আপনার বাসার মধ্যে কোনো অক্সিজেন আপনার কোনো ওষুধ দিতে হবে কিনা, এটা ডিপেন্ড করবে পেশেন্টের স্যাচুরেশনের উপরে। এটা নির্ভর করবে যে পেশেন্ট আর অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা। যদি পেশেন্টের দেখা গেল যে কোমরবিডিটি আছে, তাহলে অবশ্যই যে আমি বললাম লো মলিকুলার হেপারিনের কথা বলেছি সেটা দিতে হবে। এবং এই পেশেন্টের যদি দেখি যে স্যাচুরেশন আরো কমতেছে, সেক্ষেত্রে ডেক্সামিথাসোন বলা হচ্ছে 20 মিলিগ্রাম পর্যন্ত দিলে পেশেন্টের রেসপন্স হচ্ছে। তবে এভরিথিং ডিপেন্ড আপন দ্য পেশেন্ট কন্ডিশন, অর্থাৎ প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, কারোর সাথে আপনি কোনো কিছু আপনি একত্রে করার সুযোগ নাই। এরপর আরো কিছু ড্রাগ আছে, রেমডেসিভির আছে, কিছু মেডিসিন, এগুলো সাধারণত আইসিইউ তে দেওয়ার জন্য বা মডারেট টু সিভিয়ার কেসে আমরা দিতে বলি। তবে এটা কখনোই আমরা হসপিটাল বাসায় আমরা এটা দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি না, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ ড্রাগ এবং এইটা দিয়ে যে খুব যে বড় কিছু করা হচ্ছে তাও কিছু না, কারণ এটা শুধুমাত্র হসপিটালে অ্যাডমিশনটা কমাচ্ছে। এবং কিছু কিছু ড্রাগ আছে, এটা হচ্ছে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, তাই সবাইকে এক মাপকাঠিতে রাখা যাবে না। তো আমরা পেশেন্টটাকে দেখবো, পেশেন্টের সিচুয়েশন দেখে দেন আমরা যদি করি সেক্ষেত্রে একটা ভালো রেসপন্স পাওয়া যাবে। তো আশা করি আমি আপনাকে ব্যাপারটার উত্তরটা দিতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কোভিড আক্রান্ত রোগীকে আইভারমেকটিন, অ্যাজিথ্রোমাইসিন, মন্টেলুকাস্ট এই ধরনের ওষুধগুলো প্রেসক্রাইব করা হচ্ছে বা অনেকে খাচ্ছেন। আসলে এগুলোর কি কোনো ভূমিকা রয়েছে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার আমি আপনাদেরকে একটু সুন্দর করে বলতে চাই। নাম্বার 1, ইভারমেকটিন নিয়ে আসলে যে স্টাডিগুলো ছিল এগুলো হচ্ছে কি ইন ভিট্রো স্টাডি ছিল কিছু, ঠিক আছে। ইভেন বিভিন্ন দেশে কিছু স্টাডি বলছে, যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে ইভারমেকটিনের মাধ্যমে কোভিড পেশেন্ট ভালো হয়, এই ধরনের কোনো রেসপন্স বা কোনো আসলে সেরকম কোনো প্রমাণ নেই। যেই 2-3টা স্টাডি বেরিয়েছিল বা কিছু স্টাডি খুব হাইলাইট করেছিল, এখানে দেখা গিয়েছে যে এই স্টাডিগুলোতে এক ধরনের ইন্টারাপশন করা হয়েছে। ইন্টারাপশন মানে বোঝাচ্ছে যে আমার যেটা নর্মালি হওয়ার কথা, রেজাল্টটা যেরকম হওয়ার কথা সেটা এরকম না এসে আমরা কিছু ম্যানিপুলেশনের মাধ্যমে রেজাল্টটা আপনার মানে শো হয়েছে। একটা জিনিস আপনাকে বলতে চাই, আপনাদের অন এয়ারে বলতে চাই, মাইল্ড কেসে সিঙ্গেল একটা ওষুধও লাগবে না যদি না পেশেন্টের সিমটম এখানে বলে দেয়া আছে যে এখন নবম এডিশন চলতেছে যে সমস্যা থাকলে আপনি সেই অনুযায়ী সিমটোমেটিক ট্রিটমেন্ট দিবেন, এর বাইরে এক্সট্রা কোনো মেডিসিন আপনি দিবেন না, কোনো দরকার নেই। ইভারমেকটিন ইউজ করে প্রোফাইলিসিস অনেকে ইউজ করে, আমি দেখি অনেকে আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে জিজ্ঞেস করে বা আমাকে বিভিন্ন জনে মেসেজ করে। আসলে ইভারমেকটিন নিয়ে কোনো প্রোফাইলিসিস কোনো রোল নাই, এটার কোনো ধরনের আপনার কোনো ইয়া দেখতে পাচ্ছি না। এবার আসেন যে মন্টিলুকাসের কথা আপনি বলেছেন। আচ্ছা, মন্টিলুকাসের কাজটা কি? মন্টিলিকস মূলত কাজ করতেছে, এটা হচ্ছে আপনার যে সাধারণত কি সিক্রেশন হচ্ছে মাস্ট সেল থেকে বা ব্যাসোফিল থেকে সিক্রেশন হচ্ছে, হিস্টামিন সিক্রেশন হচ্ছে। হিস্টামিন সিক্রেশন হওয়ার পরে কি হচ্ছে, আপনার গলাটাকে একটু মানে ইচিং করতেছে বা বেশি বেশি করে আপনার খোঁচাখুচি করতেছে, এরপরে পেশেন্টের স্নিজিং হচ্ছে। তো এই জন্য আমরা যাচ্ছি যে পেশেন্টের ঠান্ডা কাশি হচ্ছে, মনে করেন স্নিজিং এর জন্য ঠান্ডা কাশি হচ্ছে, ঠিক আছে। তো আমরা সাধারণত কি বলে আমরা মন্টিলিকস দিয়ে ওই সিক্রেশনটা কমাচ্ছি। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস ইউজ করে, অনেকে ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ ইউজ করে। একটা কথা আপনাদের অন এয়ারে বলতে চাই, এই ধরনের ড্রাগ, ঠিক আছে, যেমন হচ্ছে যে পেশেন্টের আপনাকে ইন্ডিভিজুয়ালি সব ড্রাগ আপনাকে দিতে হবে, দ্যাট নট নেসেসারি। আমি প্রথমে একটা কথা বলতে, এভরি পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, প্রতিটা পেশেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, সবাইকে সেম ড্রাগ দেওয়া যাবে না। এখন মনে করেন যে পেশেন্টের কাশি আছে, তার কোনো হাঁচি মাছি কিছু নাই, আপনি সুন্দর করে দিচ্ছেন ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিন দিচ্ছেন,
অ্যান্টিহিস্টামিন কি করবে, এটাকে কাফ যে এমনি আছে তার ড্রাই কাফ এটাকে আরো সাপ্রেশন করবে, তার মানে সমস্যা আরো বাড়বে। তো ইন দ্য কি অফ দ্য পয়েন্ট আমি আজকে বলতে চাই, ইভারমেকটিন নিয়ে কোনো ধরনের গবেষণা নেই, এবং গবেষণা যেগুলো একটা ম্যানিপুলেশন হচ্ছে, এটা কোনো ধরনের কোভিড এর ক্ষেত্রে এটা কাজ করে এই ধরনের কোনো এভিডেন্স নাই। যেগুলো এভিডেন্স ছিল এগুলো মূলত ম্যানিপুলেট করেছে, এবং এটা কিন্তু অলরেডি এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলেছে। মন্টেলিকাস ইজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু এটা ইউজ করবেন তখনই যখন হচ্ছে সিক্রেশন হচ্ছে, অর্থাৎ পেশেন্টের হাঁচি কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি বা নাক দিয়ে পানি পড়ছে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি মন্টেলিকাস ইউজ করবেন। কিন্তু ইনভেরিবলি মন্টেলিকাস ইউজ করার কোনো দরকার নেই, কারণ ইন্ডিকেশন ছাড়া কেন আপনি দিবেন? প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আপনাকে এই জিনিসগুলো আগে বুঝতে হবে। তাই কোনো পেশেন্ট কোভিড হলে হাতে গোনা দেখা যায়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অসংখ্য ওষুধ একসাথে চলতেছে, অনেক মানে এক রুগীর জন্য দেওয়া হয়েছে, এটাই সে আরেক রুগীকে দিচ্ছে, এটা মানুষের ওয়ালে ওলে যাচ্ছে। এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ম্যাল প্র্যাকটিস। ঠিক আছে, আমি একটা কথা বারবার আপনাদেরকে বলতে চাচ্ছি, এভরি পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারো তুলনা করা যাবে না। সেই অনুযায়ী মেডিসিনও আপনাদের চিন্তা ভাবনা করে দিতে হবে। কারণ হচ্ছে আপনার একটা ভুল ডিসিশনে আপনি যেটা উপকার পেয়েছেন আপনার ফ্রেন্ড এটা উপকার পাবে না, কারণ হচ্ছে ওনার ওই সিমটম গুলো থাকলে, ওই লক্ষণগুলো থাকলে তার ক্ষেত্রে একটা রেসপন্স হবে, আদারওয়াইজ কি হবে, এইটার কারণে ওনার কিন্তু সমস্যা হবে। তো কি অফ দ্য মেসেজ আমি এটাই বলতে চাই যে আপনারা মেডিসিন তখনই নেবেন যখন আপনার যে ডাক্তার সাহেব আছেন ওনার প্রজ্ঞা দিয়ে উনি যদি মনে করেন যে হ্যাঁ ওনাকে এটা দেওয়ার দরকার, দ্যাট টাইম শুধুমাত্র এই ড্রাগ গুলো নেবেন, আদারওয়াইজ কোনো দরকার নেই। আর একটা কথা আপনাদের অনারে বলতে চাই, সাধারণত আমাদের গাইডলাইন গুলোতে বা আমরা আমাদের নিজেদের মানে এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সাধারণত 95% পেশেন্টের ক্ষেত্রে কোনো ড্রাগ লাগে না। কি কথা বললাম, 95% ক্ষেত্রে কোনো ড্রাগ লাগে না, এটা স্পন্টেনিয়াস রিকভারি হবে। 5% ক্ষেত্রে যাদের কোমরবিডিটি আছে, যাদের কোনো জটিলতা আছে, তাদের ক্ষেত্রেই মূলত এই জটিলতাদেরই কিন্তু মূলত মৃত্যু আর বেড়ে যাচ্ছে বা মৃত্যু হচ্ছে, বা তাদেরই চিকিৎসাটা লাগতেছে। তো এই যে জিনিসটা 95%, এখন অনেকে হচ্ছে যেটা হচ্ছে ইভারমেকটিনে, যেটা হচ্ছে মাইল্ড কেস গুলোতে অনেকে বলতেছে ইভারমেকটিন কে ভালো হয়েছে। এখানে ব্যাপারটা ইভারমেকটিনের কোনো কিছু নাই, এটা হচ্ছে আপনার বডি, আপনার হোস্ট সেল আপনাকে স্পন্টেনিয়াস রিকভারি করবে। ব্যাপারটা হচ্ছে এইটা, কারণ আমাদের ন্যাচারাল ইমিউনিটি একটা ব্যাপার আছে, কোনো জীবাণু ঢুকলে কিন্তু আপনার শরীরে যে পুলিশম্যান আছে সে কিন্তু ফাইট করবে, এটাই আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে সিস্টেমটা সেট আপ করে দিচ্ছে। তো এইটাই একটা কি পয়েন্ট, সিমটোমেটিক সমস্যা, সিমটোমেটিক ট্রিটমেন্ট, যখনই শ্বাসকষ্ট হয়ে যাবেন তখনই হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্রটোকলটা চেঞ্জ হবে। এটি হচ্ছে কি অফ দ্য মেসেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার সেক্ষেত্রে তাহলে কাফের জন্য তো ড্রাই কাফ এবং ওয়েট কাফের ক্ষেত্রে তো আলাদা রকমের ট্রিটমেন্ট হচ্ছে, তো হ্যাঁ, মানে তো ড্রাই কাফের ক্ষেত্রে কি ইউজ করব আর হচ্ছে ওয়েট কাফের ক্ষেত্রে কি ইউজ করব? এখানে দুইটা জিনিস বলা হচ্ছে, এখানে এক্সপেক্টোরেন্ট একটা শব্দ আছে, অর্থাৎ যে পেশেন্টের কফ বেরোচ্ছে তাকে এক্সপেক্টোরেন্ট জাতীয় কিছু ওষুধ দেন, ভালো কাজ করবে। ঠিক আছে, ড্রাই কাফের ক্ষেত্রে এক্সপেক্টোরেন্ট ভালো কাজ করবে, কিন্তু এখানে যা সাধারণত মিরাকফ জাতীয় কিছু মেডিসিন আমরা ইউজ করি, তাও আরেকটা ভালো কাজ করে যদি আপনি চেস্ট এক্সারসাইজ করতে পারেন। ঠিক আছে, চেস্ট এক্সারসাইজ যদি আপনি করেন দেখবেন যে যে আপনার যে পরিমাণ কফটা জমে আছে আপনার বুকে, চেস্ট এক্সারসাইজের মাধ্যমে কিন্তু কফটা বের করা সম্ভব। তো আমি কি অফ দ্য মেসেজ বলতে পারি, এখানে কিন্তু চেস্ট ফিজিওথেরাপি খুব ভালো একটা রেসপন্স করে, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো করতে চাই না। যেমন মনে করেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা ঘুম থেকে উঠে যদি বাসা থেকে বের হই দেখি যে সকালবেলা যদি বের হই দেখবো যে অনেকে হাঁটাহাঁটি করতেছে। তো ওনাকে যদি আমি খোঁজ খবর নেওয়া শুরু করি যে কি জন্য হাঁটতেছেন, কেউ বলবে আমার ডায়াবেটিস আছে, কেউ আমার বলবে আমার হৃদরোগের সমস্যা, আমার এটা আছে ওইটা আছে, এই সকল সমস্যা আছে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলা করি না যে আমার ডায়াবেটিস হইতে পারে, আমার এই সমস্যা হইতে পারে, আমি আগে থেকে এই ব্যায়ামগুলা করি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইলিক্স, এটাই হচ্ছে কি আপনার প্রিভেন্টিভ মেজার। তো কি অফ দ্য মেসেজ হচ্ছে, আপনার ড্রাই কফ আর ওয়েট কফ যেটাই হোক আপনি মেডিসিনেই যেমন ইউজ করতে পারবেন। সবচেয়ে আমি বলবো যে চেস্ট এক্সারসাইজটা খুব ভালো রেসপন্স করে। ঠিক আছে, তাহলে আপনার ভিতরে যে কফটা জমে আছে খুব ইজি ভাবে বেরোতে পারে। আর আপনি এটার জন্য যেটা বলেন, আমরা সাধারণত ড্রাই কফের জন্য আমরা যে আপনার মিরাকফ জাতীয় কিছু আপনার মেডিসিন ইউজ করে থাকি, ওইগুলো খুব ভালো রেসপন্স করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। স্যার চেস্ট এক্সারসাইজ যেটা আপনি বলছিলেন, তো চেস্ট এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ এই দুটো কি সেম, আর এটার প্রসিডিওরটা কেমন? না না, চেস্ট এক্সারসাইজ এক জিনিস, আর আপনার প্রনিং এক্সারসাইজ এগুলো আলাদা। ঠিক আছে, চেস্ট এক্সারসাইজ কি আপনার আপনারা যদি ইউটিউবে খুঁজেন আপনারা দেখবেন একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট আপনাকে এক্সারসাইজ গুলো করাবে। যেমন আমাদের ফুসফুসের কিছু কিছু জায়গা আছে, ঠিক আছে, ওইখানে যদি আপনি ওইগুলোতে ভালোভাবে প্রেস করতে পারলে দেখা যাবে যে আপনার কিন্তু প্রচুর পরিমাণে কফ বের হচ্ছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনি যেগুলো প্রনিং এর কথা বলেছেন, প্রনিং কি, এটা হচ্ছে আপনি ভলান্টারি এক্সারসাইজ করতেছেন, সেটার মাধ্যমে কি আপনার যে রেসপিরেটরি মাসল গুলো আছে এটা স্ট্রেটেনিং হচ্ছে। ঠিক আছে, সাধারণত রেসপিরেটরি ডিস্ট্রেস কেন হচ্ছে, যখন ডায়াফ্রামটা বা রেসপিরেটরি মাসলটা উইক হয়ে যায়, ঠিক আছে, তখন মানে হচ্ছে শ্বাস নিতে পেশেন্টের কষ্ট হচ্ছে। যখন আপনি এই যে প্রনিং এক্সারসাইজের মধ্যে কিছু এক্সারসাইজ আছে,
যেটা এখন আমরা খুব ইউজ করতেছি। এই এক্সারসাইজ গুলো যখন করা হয় তখন আপনার রেসপিরেটরি যে মাসল গুলো আছে, রেসপিরেশনের জন্য যে সকল অংশগুলো আছে, এটা একটু শক্তি পায়। শক্তি পাওয়ার মাধ্যমে কি হচ্ছে, আপনি সুন্দর করে শ্বাস নিতে পারবেন। ঠিক আছে, দুইটা সেপারেট, দুইটা সেম না। অনেকে তো সেম বলে, দুইটা কোনো অংশ সেম না। স্যার, কিন্তু কিছু পেশেন্ট তো হচ্ছে প্রনিং করতে পারবে না, তারা কারা যারা প্রনিং করতে আচ্ছা, পারবেন না? এখানে প্রনিং এর ব্যাপারে আমি কিছু কথা বলি। এখন যে পেশেন্টের আপনার মনে করেন ওর হচ্ছে হৃদরোগের সমস্যা আছে, সে তো করতে পারবে না। যে মা গর্ভবতী, সেই মা তো করতে পারবে না। শুধু তাই না, আপনার যে হচ্ছে যে কথাটা আপনাদেরকে আমি যেটা আপনাদেরকে দিতে চাই, ইনফরমেশনটা দিতে চাই, অনেকে আছে যাদের হাড় ভাঙা, ঠিক আছে, কারো ফ্র্যাকচার টেকচার আছে, সেও তো করতে পারবে না। বা কারো যদি আপনার হচ্ছে বাত ব্যথা আছে, ঠিক আছে, তার ক্ষেত্রে যদি আমি প্রনিং করতে চাই, তার কিন্তু পেইনটা বেড়ে যাবে। তো কি অফ দ্য মেসেজ হচ্ছে, প্রনিং সবাই করতে পারবে না। কিছু কিছু সবাই মোটামুটি করবে, কিন্তু কিছু কিছু ইন্ডিকেশন আছে, বা কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ করতে পারবে না। যেমন হচ্ছে যাদের হৃদরোগ আছে করতে পারবে না, যাদের ফ্র্যাকচার বা জনিত কোনো সমস্যা সে করতে পারবে না, আমার মা যে গর্ভবতী সে করতে পারবে না। এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ওকে স্যার। স্যার, একজন কোভিড আক্রান্ত পেশেন্ট তার খাদ্য তালিকায় আসলে কি ধরনের খাবার রাখবে? আচ্ছা, আমি একটা কথা বলি। সাধারণত আমরা যদি কমিউনি মেডিসিনে আমি পড়তে চাই, কমিউনি মেডিসিনে একটা বডি বিল্ডিং এর একটা কথা বলা আছে। কিছু কিছু খাবার আছে, ফুড হচ্ছে বডি বিল্ডিং এর কাজ করে। ঠিক আছে, যেমন হচ্ছে কি প্রোটিন এবং ফ্যাট। ঠিক আছে, আমি যেটা বলবো, আপনাকে যে ফুড গুলো আপনাকে বডি বিল্ডে কাজ করবে, শরীরটাকে চাঙ্গা রাখবে, সে সকল ফুড আপনাকে খেতে হবে। তবে সে সাথে আপনার খেয়াল রাখতে হবে, আপনি কোভিড হয়েছেন তার মানে এই না যে আপনাকে সব খাবার আপনি খেয়ে ফুটাই ফেলবেন। মানে আপনার অ্যাবজর্পশনের একটা ব্যাপার আছে। কারণ আপনার সাধারণত আপনি দেখা যাচ্ছে কোভিড আক্রান্ত পেশেন্টে কি করতেছি, পেশেন্টকে আমরা বাসার মধ্যে একই একটা রুমের মধ্যে থেকে যাই। যেমন আমি একটা কথা আপনাদেরকে বলতে গিয়ে আমি ভুলে গেছি বলতে। যেমন আমি একটা কথা বলছিলাম, আইসোলেশনের কথা বলছি, যে আমরা কিন্তু আইসোলেশনের কথা বলি, আমরা কোয়ারেন্টাইন শব্দটা উচ্চারণ করি না। কারণ হচ্ছে কোয়ারেন্টাইন শব্দের মধ্যে বলা হচ্ছে যে লিমিটেড মুভমেন্ট অফ দা রেসপন্ডেন্ট। এখন হচ্ছে আপনার মনে করেন আপনি কোভিড আক্রান্ত, ঠিক আছে, এখন আপনারা বলতে আপনাকে আপনি যদি এখন যদি কোয়ারেন্টাইন থাকেন, আপনি কি করবেন, আপনি কিন্তু যেহেতু লিমিটেড মুভমেন্ট বলছে, সে কিন্তু করবে কি, সে সারা ঘরের মধ্যে সে হাঁটা চলা শুরু করে দিবে। এতে কি হবে, আপনার মাধ্যমে জীবাণুটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে চলে যাবে। এই জন্য আমরা বলতেছি কি আইসোলেশন, মানে কি আপনি আলাদা থাকবেন, আলাদা রুমে থাকবেন, আলাদা ফ্যাসিলিটি থাকবে, আলাদা খাবার আপনি খাবেন, আর হচ্ছে বাথরুম টাথরুম সেগুলো আলাদা ইউজ করবেন। ঠিক আছে, যদি আমাদের দেশের মতো কান্ট্রিতে হোম আইসোলেশন একটা যোগ আমার মতে। কেন যোগ, এটা আমি এই জন্য বলতে চাই, যেমন আপনারা খেয়াল করবেন যে আমরা সাধারণত যারা নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক আছে, ঢাকা বা বড় বড় শহরগুলোতে থাকে, দেখবেন যে সবাই একটা ছোট পরিবারই কিন্তু থাকে, এবং তাদের এখানে ম্যাক্সিমামের বাসায় বাথরুম কিন্তু একটা। তো যদি এখানের মধ্যে আমি একটা কথা আপনাদেরকে বলেছি, আলাদা রুম থাকতে হবে, আলাদা খাবার খেতে হবে, আলাদা প্লেট হইতে হবে, আলাদা বাথরুম থাকতে হবে, সেই ফ্যাসিলিটি গুলো কিন্তু থাকে না। তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার চান্স গুলো বেড়ে যায়। আর আপনি এখানে একটা কোশ্চেন করেছেন কি জানো, আপনার কোশ্চেনটা ছিল খাবারে কি কি খাবার খাবারের কথা। তালিকায় আমরা খাবারের ক্ষেত্রে দুইটা জিনিস বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে পুষ্টিকর খাবার। ঠিক আছে, পুষ্টিকর খাবারের মধ্যে কি, আপনি যে কোনো হচ্ছে আপনি যেমন হচ্ছে প্রোটিন ফ্যাটের কথা আমি ফার্স্টে আমি বলেছি, তার সাথে আমি একটা কথা বলি ভিটামিন সি যুক্ত খাবার। ঠিক আছে, কারণ ভিটামিন সি কিন্তু আপনার রোগ প্রতিরোধে কিন্তু খুব ভালো রেসপন্স করে। তো এইটা কিন্তু আপনি করতে পারেন। তো আমি এখানে কি অফ দ্য মেসেজ বলবো, সহজ পাচ্য খাবার যেটা আপনার শরীরের মধ্যে আপনি ইজি ভাবে হজম করতে পারবেন, এবং প্রোটেক্টিভ যে সকল খাবারের ফাংশন আছে, যেমন হচ্ছে ভিটামিন সি, ক্যালসিয়াম, এগুলো কিন্তু ভালো রেসপন্স করে আপনার ইমিউনটাকে বুস্ট করার জন্য। ঠিক আছে, প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এটা একটা সম পরিমাণ, অর্থাৎ ব্যালেন্স ডাইটে আপনি খাবেন সব। ঠিক আছে, সব খাবার হবে ব্যালেন্স ডাইট, তাহলে আপনি রেসপন্স পাবেন, তাহলে আপনি কিন্তু বেটার ফিল করবেন। স্যার, এখন দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে জিঙ্ক ট্যাবলেট খাচ্ছেন, তারপরে ভিটামিন সি এর জন্য হচ্ছে সিভিট, এরপরে ভিটামিন ডি, এগুলো সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভিটামিন জিঙ্কের কিছু রোল আছে। মূলত হচ্ছে ভিটামিন সি কি করে, এটা একটা বা জিঙ্ক কি করে, এটা মূলত ইমিউন বুস্ট করে, অর্থাৎ ইমিউনিটি যেটা আজকে বুস্ট করে। এখন আপনার অনেকে কিন্তু এখানে একটা জিনিস বলতে চাই, এটা জিঙ্ক মিক যদি এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে, আপনি যদি জিঙ্ক ইউজ করেন, ক্যালসিয়াম ইউজ করেন, এটা আপনার ইমিউনটাকে বুস্ট করতেছে, ইমিউনিটিটা বাড়াচ্ছে। কিন্তু এটার মানে কিন্তু এটা না যে আমি আমার কোভিড-19 জন্য আপনি এটা দিচ্ছি। আপনি চাইলে একটু সুস্থ মানুষ এই মুহূর্তে আমি যদি বলি যে আপনার এখানে স্বাভাবিক মানুষ আছে, আমরা সবাই জিঙ্ক এগুলো খেতে পারি, হ্যাঁ খেতে পারি। আপনার জিঙ্ক কি করবে, আপনার দুর্বলতা কমাবে, আপনার ডায়রিয়া হলে ডায়রিয়া কিন্তু প্রিভেন্ট করতে পারবে ভালো। প্লাস হচ্ছে আপনার যদি শরীরটাকে বুস্ট করার ক্ষেত্রে, অর্থাৎ ন্যাচারাল ইমিউনিটিকে বুস্ট করার জন্য জিঙ্ক এবং ক্যালসিয়ামের খুব ভালো রোল আছে।
আমি এখানে বলবো যদি কোনো সুস্থ মানুষ খেতে চায় খেতে পারবে, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই বুঝে শুনে খেতে হবে আমি কেন খাচ্ছি। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো এটার জন্য কিন্তু আক্রান্ত হওয়ার পরে এগুলো খাইলে ভালো হবে এই ধরনের কোনো রিকমেন্ডেশন নাই। ইভেন গাইডলাইন এবং কিছু স্টাডি আছে যে স্টাডিতে শো করেছে যে ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়ার মাধ্যমে কোভিড এর মধ্যে কোনো রোল আছে, এরকম কোনো রোল পাওয়া যায় না। ঠিক আছে, এটারও কিন্তু গবেষণা আছে। আমি যতগুলো শব্দ আপনাদেরকে এখানে উচ্চারণ করেছি প্রত্যেকটা রেফারেন্স আছে, এগুলো সব গবেষণার কথাগুলাই আমি আজকে ছোট ফর্মে আমি আপনাদেরকে জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনেকের অনেক রকম উপসর্গ থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের করণীয় কি? এখানে দুটো জিনিস আপনাকে বলতে চাই। ঠিক আছে, কোভিড টেস্ট করার কিছু সিস্টেম আছে। ঠিক আছে, সাধারণত আপনি নর্মালি বলি যে যে পেশেন্টটা নেগেটিভ হয়েছে তার মানে কি, তার যদি লক্ষণ থাকে তার মানে এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ সাসপেক্টেড কেস, অর্থাৎ হয়তো কোনো কারণে জীবাণুটা মানে আপনার আইডেন্টিফাই হতে পারে না। ঠিক আছে, এটা কেন হতে পারে না আমি কয়েকটা জিনিস বলি। অনেকে এখন কিন্তু অ্যান্টিজেন টেস্ট করা হয়। অ্যান্টিজেন টেস্ট কিভাবে করতেছে, ব্লাডের থেকে করতেছে, এটার জন্য কিন্তু আপনার এদিক সেদিক হতে পারে। সাধারণত আমরা বলি আপনার যদি 2 থেকে 5 দিনের মধ্যে যদি আপনি কোভিড টেস্ট করান বা 7 দিনের মধ্যে কোভিড টেস্ট করান তাহলে কিন্তু রেসপন্স আপনি কিন্তু পাবেন। ইভেন শুধু তাই না, 2nd থেকে 5th মধ্যে 5 days এর মধ্যে যদি আপনি এক্স রে করান, এই এক্স রে করলেও কিন্তু আপনি কোভিড কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। শুধু তাই না, আরেকটা কথা কিন্তু আপনাকে বলা হচ্ছে HRCT-র কথা বলছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান। সাধারণত বলা হচ্ছে যে রাইট পিসিআর টেস্ট 80%, যদিও এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এটা 80% সেন্সিটিভ, অর্থাৎ 80% সেন্সিটিভ হচ্ছে আপনার রাইট পিসিআর টেস্টটা। আর সাধারণত 88.8% সেন্সিটিভ হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান। কিন্তু এখানে একটা শুভঙ্করের প্যাচ আছে, শুভঙ্করের প্যাচটা হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান নামিয়ে দিয়ে বলতেছে হাই রেজলিউশন, প্রচুর পরিমাণ রেডিয়েশন পাস হয়। সাধারণত বলা হচ্ছে যে একটা HRCT তে যে পরিমাণ রেডিয়েশন পাস হয় তা দিয়ে আপনার 100টা এক্সরে করা যাবে, এবং এইটার কমপ্লিকেশন অনেক বেশি। এটা আপনি এখন টের পাবেন না, 2 বছর 3 বছর 5 বছর পরে টের পাবেন। আমাদের দেশে দেখতাম যেটা হচ্ছে কোভিড আক্রান্ত করে আমরা অনেকে দেখা যায় প্রথমে HRCT করতেছে, আবার রিকভার হয়েছে কিনা HRCT করাচ্ছে, তার মানে প্রচুর রেডিয়েশন হচ্ছে। তো কি অফ দ্য মেসেজ আমি এটা বলতে চাই, কোন পেশেন্টের যদি রাইট পিসিআর টেস্ট নেগেটিভ হয়, তার যদি সিমটম থাকে তাকে সাসপেক্টেড কেস হিসাবে তাকে আপনাকে কোরিলেশন করতে হবে। এখন যদি এরকম হয় রাইট পিসিআর টেস্ট নেগেটিভ, পেশেন্টের স্যাচুরেশন ফল করতেছে, সেক্ষেত্রে আমি HRCT করার জন্য সাজেস্ট করবো। কারণ HRCT আপনাকে কি ইনফরমেশন দিবে, HRCT আপনাকে যত না ইনফরমেশন দিবে তার চেয়ে বেশি আপনাকে শরীরের মধ্যে মনের মধ্যে একটা ভয় ঢুকাই দিবে। ঠিক আছে, যে আমার ফুসফুসে এতটুকু ইনফেক্টেড, আপনি আরো ভয় পাবেন। এটা মূলত এতটুকু ইনফরমেশন দিতে পারবে, সেটা হচ্ছে আপনার যে মেডিসিনাম এটা লাং বা লাঙের প্যারেনকাইমা আছে, প্যারেনকাইমের মধ্যে কত পার্সেন্ট ইনফেক্টেড হয়েছে ইনফরমেশন দিতে পারবে। এটা ছাড়া কোনো ইনফেকশন আর কিছু ইনফরমেশন HRCT দিতে পারে না। বা লাঙের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অন্য কোনো ডিজিজ আছে এটার বেশি না। এবং এই যে HRCT করার কারণে কি হচ্ছে, একলো রেডিয়েশন যেমন হ্যাজার্ড হচ্ছে, সবচেয়ে বেশি যেটা সমস্যা হচ্ছে, তো যখন মনে করেন HRCT রিপোর্ট আসে একটা পেশেন্টের 40% 50% ইনফেক্টেড, পেশেন্ট কিন্তু আরো প্যানিক হয়ে যায়। প্যানিং এর কারণে তার রেসপিরেটরি ডিজিজ আরো বেড়ে যায়। দিস ইজ দ্য পয়েন্ট আমি বলতে চাই। ডেল্টা ভেরিয়েন্ট এমন একটা ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে আমার নিজের কিছু গবেষণার কাগজপত্র বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি, সেটা হচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্টের কারণে আমি এমন কোনো পেশেন্টকে দেখি নাই যার লাং ইনফেক্টেড হয় না। মিনিমাম 3 থেকে 10% লাং ইনফেক্টেড হয়েছেই, এটা মাইল্ড হোক আর মডারেট হোক। ডেল্টা ভেরিয়েন্টের কারণে এটা হয়েছে, যেটা অন্যান্য ভেরিয়েন্ট গুলোতে এই জিনিসগুলো পাওয়া যায় না। তো কি অফ দ্য মেসেজ আমি বলতেছি, যেটা বলতে চাই, কোনো দরকার ছাড়া আপনি HRCT করাবেন না। আর যদি পেশেন্টের নেগেটিভ হয়, সিমটম থাকে, সাসপেক্টেড হবে, আলাদা রুমে থাকবে, আলাদা সবকিছু হবে, আলাদাভাবে যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট যেটা ডাক্তার সাহেব আপনাকে ঠিক করে দিবেন এটাকে আপনি কন্টিনিউ করবেন। দ্যাট উইল বি দ্য ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার, যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা কেমন হবে? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আপনাকে বলি। এই কোশ্চেন গুলো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বা আমাকে সাধারণত কোশ্চেন গুলো করা হয় বা আমাকে বিভিন্ন জনে মেসেজ করে। আমি একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে মাইল্ড এবং মডারেট কেসে গাইডলাইন বলছে যে আপনি 4 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনি দিতে পারবেন। সিভিয়ার ভেরি সিভিয়ার কেসে 4 সপ্তাহ পরে দিতে পারবেন, অর্থাৎ নেগেটিভ হওয়ার, যদি মাইল্ড মডারেট কেস হয় নেগেটিভ হওয়ার 2 সপ্তাহ পরে আপনার দিতে পারবেন। আর মডারেট সিভিয়ার কেস বা ভেরি সিভিয়ার কেসে 4 সপ্তাহ পরে আপনি দিতে পারবেন। মানে কখন থেকে, যেদিন আপনার নেগেটিভ হয়েছে তার থেকে গুণে আপনার 4 সপ্তাহ। তবে কি অফ দ্য মেসেজ আমি বলতে চাই, আপনার ইন্ডিভিজুয়ালি 4 সপ্তাহ পরে দিলে ভালো হবে, যেদিন থেকে আপনার নেগেটিভ আছে ওইটার থেকে আপনি হিসাবটা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। দিস ইজ দ্য থিংস আমি আজকে আপনাদেরকে জানাতে চাই।
থ্যাংক ইউ স্যার। স্যার এখন তো হচ্ছে কোভিড এর সাথে সাথে ডেঙ্গু সমান তালে বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে মানে পৃথকীকরণের কি সুযোগ আছে, বা কিভাবে অবশ্যই পৃথক আছে, করবে যে আসলে অবশ্যই আছে। ডেঙ্গু না কোভিড? আচ্ছা, আমি একটা কথা বলি। আপনার সাধারণত কোভিড আপনাদের কি নিয়ে প্রেজেন্ট করে? জ্বর থাকে, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, এগুলো নিয়ে তো কাজ করতেছে, তাই না? অনেকের বডি এক থাকে। ডেঙ্গু কিন্তু সেম সিমটম থাকে, কিন্তু একটা কথা কিন্তু প্যাচ আছে। ডেঙ্গুতে জ্বর যেমন হবে, পেশেন্টের কিন্তু জয়েন্ট পেইন হবে। সবগুলো জয়েন্ট কিন্তু বলবে যে ফাটাই ফুটে ফেলতেছে, সোজা কথা। পাড়াচ্ছে, রুগী এরকম বলতেছে, স্যার আমার পাড়াচ্ছে, মনে হচ্ছে কেউ পাড়া দিয়ে ধরে রাখছে, আমার বাচ্চাকে যদি বলি পাড়া দে তাহলে আমার ভালো লাগতেছে, এটা একটা ব্যাপার বলে। ডেঙ্গুতে অবশ্যই র্যাশ থাকবে, এটা হচ্ছে ভেরি কমন, মিউকোপ্যাপুলার র্যাশ থাকবে। এটা দিয়ে কিন্তু বুঝতে পারবেন। আর কিভাবে আইডেন্টিফাই করতেন? কিছুই না, কমপ্লিমেন্ট একটা সিবিসি করেন। আপনি কোভিড এর জন্য সিবিসি করতেছেন, আর ইয়ার জন্য, ডেঙ্গুর জন্য সিবিসি কিন্তু আপনার অনেক করতে হবে। কি করবে? আপনি শুধুমাত্র খেয়াল রাখবেন প্লাটিলেট কাউন্টের উপরে। ঠিক আছে, প্লাটিলেট কাউন্টের উপর দিকে কিন্তু অনেক ইনফরমেশন আসবে। কোভিড এর ক্ষেত্রে আমরা কিন্তু ওই সিবিসি দিয়েও কিন্তু আমরা কোভিড আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? নিউট্রোফিল লিউকোসাইট রেশিও, যদি এটাকে যদি 3 এর বেশি হয় তাহলে আমরা বলতেছি কোভিড। তো সিবিসি কাউন্ট দেখেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনি NS1 টেস্ট করেন, এগুলো আপনাকে ইনফরমেশন দিবে। ঠিক আছে, যদিও NS1 টেস্ট সাধারণত আমরা বলি যে প্রথম 3 দিনের মধ্যে করলে এটা পজিটিভ আসবে। এরপরে যদি আসেন তাহলে NS1 অ্যান্টিজেনটা নেগেটিভ থাকবে। 5 থেকে 7ম দিন থেকে আপনি যদি হিমোগ্লোবিন জি ব্যায়াম করেন, সেক্ষেত্রে আপনি রেসপন্স পাবেন। একদম ক্লিয়ার ট্রিটমেন্ট, ক্লিয়ার ডায়াগনোসিস, ক্লিয়ার প্রেজেন্টেশন। প্রথমে আপনার প্রেজেন্টেশন হচ্ছে সাইন সিমটম, ইনভেস্টিগেশন আপনার কমপ্লিট, ব্লাড কাউন্টটা করলে আপনার অনেক তথ্য আপনাকে দিবে। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে গিয়ে আপনি যদি স্পেসিফিক ইনভেস্টিগেশন, যদি ডেঙ্গু যদি আপনার টেস্ট করতে দেন, NS1 টেস্ট গুলো দেন, এগুলো অনেক তথ্য বলে দিবে। প্রথম 3 দিনে NS1 টেস্ট পজিটিভ হবে। এরপরে যদি আপনি যান হিমোগ্লোবিন জিএম যদি দেন, তখন যদি থাকে সেটাও পজিটিভ চলে আসবে। আর সবচেয়ে বড় শুভঙ্করের খেলাটা হয় কোথায় জানেন? প্লাটিলেট কাউন্টের উপর। ডেঙ্গুতে মূলত কাজই হয় প্লাটিলেট কাউন্টের উপর। তো প্রথম দিকে যদি কোনো ভেরিয়েশন যদি নাও হয়, পরবর্তীতে কিন্তু আপনার পেশেন্টের ভেরিয়েশন হবেই। কিন্তু এই প্লাটিলেট কাউন্টারের ভেরিয়েশনটা কখনোই কোভিডের ক্ষেত্রে হবে না। দিস ইজ দ্য কি অফ দ্য পয়েন্ট। সিবিসি রিপোর্টটা দেখলে যদি কোভিড মনে করেন, আপনি খালি নজরটা দিবেন নিউট্রোফিল এবং লিম্ফোসাইটের রেশিওটা কত আছে। অর্থাৎ নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটা দিয়ে যদি আপনার 3-এর বেশি হয় তাহলে আমরা বলি যে কোভিড। আর এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। আর যদি ডেঙ্গু চিন্তা করেন তাহলে প্লাটিলেটে তাকাবেন, প্লাটিলেট যদি কমতে থাকে তাহলে বুঝবেন যে এটা অবশ্যই এটা থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, এটা অবশ্যই ডেঙ্গুর দিকে যাচ্ছে। দিস ইজ দ্য কি অফ দ্য পয়েন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার একজন কোভিড আক্রান্ত পেশেন্টের কি আবারও কোভিড হওয়ার সম্ভাবনা থাকে? আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস, এটা একটা সুন্দর সময় উপযোগী একটা কোশ্চেন করেছেন। একটা কথা আপনাদেরকে আমি আজকে আপনাদের সেশনের মাধ্যমে বলতে চাই। ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা বলছি, বা বিভিন্ন প্ল্যাটফর্ম, চিকিৎসক প্ল্যাটফর্মে এই কথাগুলো আমি অসংখ্যবার বলেছি বা স্টিল নাও বলছি। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন কোভিড আক্রান্ত হয়, তখন কিন্তু তার শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি ফর্ম হয়। এই অ্যান্টিবডিটা সাধারণত বলা হচ্ছে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত থাকতে পারে। কথাটা বুঝেন, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত এই অ্যান্টিবডিটা আপনার শরীরে প্রেজেন্ট থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে প্রতিদিন এই অ্যান্টিবডি তার কার্যক্ষমতাটা হ্রাস পায়, 1/4 অংশ হ্রাস পায়। তার মানে হচ্ছে যে পেশেন্টের অ্যান্টিবডি ছিল 100টা, সেটা হ্রাস পেতে পেতে আসলে 50টা, এরপর আসে 20টা, তারপর আছে 1টা, তার মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু অ্যান্টিবডি থাকতেছে না, তার মানে হচ্ছে সে আবার ইনফেক্টেড হতে পারে। কথা কি বুঝতে পারছেন? তার মানে একটা কোভিড পেশেন্ট কয়েকবার ইনফেক্টেড হতে পারে। এই জন্য আর একটা কথা সবসময় মনে রাখবেন, ন্যাচারাল ইমিউনিটি অল টাইম দুর্বল হয়। ঠিক আছে, ন্যাচারাল ইমিউনিটি দুর্বল হবেই। যেমন হার্ড ইমিউনিটি নিয়ে অনেকে অনেক কোশ্চেন করে, কিন্তু আমাদের দেশে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে হার্ড ইমিউনিটি কনসেপ্টটা আমাদের বাঙালিরা বুঝেন। ঠিক আছে, সবাই যে বলে 80% ভ্যাকসিনেশন হলে হার্ড ইমিউনিটি হবে, হার্ড ইমিউনিটি হলে আপনার যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। ঠিক আছে, তো কি অফ দ্য মেসেজ আমি বলতে চাই, ন্যাচারাল ইমিউনিটি সবসময় দুর্বল হবে। যার জন্য আপনার যে ইমিউনাইজেশনটা আপনি নিচ্ছেন বা অ্যান্টিবডিটা আপনার ফর্মেশন হচ্ছে, আপনার যে নর্মাল ন্যাচারালি যে ভ্যাকসিন আপনার কোভিড আক্রান্তর কারণে যে অ্যান্টিবডিটা হচ্ছে, এটা হ্রাস পাবে। যার জন্য আমরা কি করতেছি, আমরা আর্টিফিশিয়াল যে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে যে ভ্যাকসিনেশনটা আছে, যে আমরা যে অ্যান্টিজেনটা ঢুকাই দিয়েছি ইনএক্টিভ ফর্মে, এইটা আপনার শরীরে যে অ্যান্টিবডিটা ফর্মেশন করবে, এইটা আপনাকে একটা লাইফ লং যদি নাও দেয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্রোটেকশন দিবে, যেটা ন্যাচারাল ইমিউনিটি দিতে পারে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল ইমিউনিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইমিউনিটি। তো এইটা হচ্ছে আপনাকে, যদিও আপনি আমাকে প্রশ্ন করেছেন একটা, আমি কিন্তু আপনাকে ডিটেলস বলে দিয়েছি। এইটাই হচ্ছে মূলত অ্যান্সারটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার একজন কোভিড আক্রান্ত পেশেন্ট মানসিকভাবে সুস্থ থাকার জন্য কি কি করতে পারে, আচ্ছা, এবং যদি এখানে আমি কোভিড আক্রান্ত অবস্থায় কারো প্যানিক অ্যাটাক হয় সেক্ষেত্রে কি করবে? আসলে কি, এই জিনিসটা হচ্ছে একটা সময় উপযোগী আপনি একটা কোশ্চেন করেছেন। এই সমস্যাটা কিন্তু আমরা প্রচুর দেখতে পাই।
যারা কোভিড আক্রান্ত হয়েছে তারা প্যানিক হয়ে যাচ্ছে, এখানে 1 নাম্বার কাজ হচ্ছে তার আত্মীয় স্বজন বা আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে সাহস দিতে হবে যে কোভিড মানে মারা যাওয়া না, কোভিড মানে হচ্ছে আপনার সবকিছু হয়ে যাবে এই না। ঠিক আছে, 1 নাম্বার কাজ হচ্ছে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, তার আশেপাশের মানুষটাকে তাকে মেন্টালি স্টেবিলাইজ করতে হবে। ঠিক আছে, একটা মিনিট, হ্যাঁ, আপনার মেন্টাল একটা স্টেবিলাইজ করতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। ঠিক আছে, এটা যেমন আছে তেমনি হচ্ছে উনি যে বিভিন্ন ধরনের আপনার যে চেষ্টা করতে পারে কোনো সৃজনশীল কাজ করতে পারে, যেমন বই পড়তে পারে, গান শুনতে পারে, বা কেউ যদি মনে করেন যে কোনো ধরনের ছবি আঁকে, যদি পেইন্টার হয়, কেউ যদি গান বাজনা করতে চায় সেরকম অভ্যাস থাকে সে এটা করতে পারে। এতে কি হবে, তার মেন্টাল যে পাওয়ার, মেন্টাল যে ডিপ্রেশনটা আছে এটা আপনার কি হচ্ছে। একটা মিনিট, আমাকে বারবার কল আসছে, একটা মিনিট সময় নিচ্ছি। শরীফ ভাই আমি সেশন নিচ্ছি। হ্যাঁ আদাব, আমি একটু সেশন নিচ্ছি, আপনার সাথে আমি পরে কথা বলছি, কেমন? ওকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, যেটা বলতে চাইলাম সে হচ্ছে সৃজনশীল কাজে তার সময়টাকে কাটাতে পারে। এক হচ্ছে গান বাজনা করতে পারে। ঠিক আছে, আপনাকে যদি ছবি আঁকতে পারে, ছবি আঁকবে সে, বই পড়বে, গান শুনবে। ঠিক আছে, আশেপাশে যে মানুষ আছে তাকে সচেতন করার চেষ্টা করবে, তাকে আরো সাহস দিবে। এইটা যদি জিনিসগুলো করা যায়, ঠিক আছে, মুভি দেখতে পারে, তাহলে কি হবে, সেই প্যানিক থেকে বেরিয়ে যাবে। যতই প্যানিক থেকে বেরিয়ে যাবে ততই কিন্তু পেশেন্টের কিন্তু আরোগ্য লাভ করাটা অনেক বেশি ইজি হবে। কারণ কি, সে ডিপ্রেশন নেই, তার কোনো ধরনের প্যানিক অ্যাটাক যদি না হয়, তার রেসপিরেটরি ডিসঅর্ডার হওয়ার প্রশ্ন আসবে না। আপনি যত টেনশন করবেন ততই কিন্তু আপনার সমস্যাগুলো বাড়বে। এটা হচ্ছে আমাদের শরীরের নর্মাল ফেনোমেনন। এটা আপনার যদি মনে করেন নর্মাল এখন জ্বর হয়, আপনার কোভিড যদি নাও হয়, কেউ যদি আপনারা বলে আপনার জ্বর হয়েছে, আপনার কোভিড হয়েছে, তাহলে দেখবেন যে আপনার কোভিড না হলেও কোভিডের মতো সিমটম ডেভেলপ শুরু করবে। কারণ কি, দিস ইজ আ সিস্টেম, এটা হচ্ছে আমাদের উপরওয়ালা বডিটাকে আমাদের এভাবে তৈরি করে দিয়েছে। তো এই একটা ব্যাপার আমি বলবো যে আপনাকে মাইন্ডটা ডাইভার্ট করতে হবে। 1 নাম্বার ফ্যামিলি মেম্বারদের কাউন্সিলিংটা বেটার জিনিস, আর সৃজনশীল কর্মকাণ্ড হচ্ছে একটা বড় একটা হেল্প করতে পারে এই সকল ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। স্যার, পরিস্থিতি কোন দিকে গেলে আমরা তাকে মানে পেশেন্টকে হসপিটালাইজ করার কথা চিন্তা ভাবনা করবো বাসা আচ্ছা, থেকে? এখানে আমি একটা জিনিস প্রথমেই আমি অ্যান্সার গুলো দিয়েছি। 1 নাম্বার হচ্ছে যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, 5 অক্সিমিটারে দেখলাম স্যাচুরেশন ফল করছে, 93 হয়েছে, 93 নিচে নামতেছে, এরকম সিচুয়েশন যদি হয়, প্রচন্ড কাশি, জ্বর কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, এরকম যদি কিছু সিমটম থাকে তাহলে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস। থ্যাংক ইউ স্যার। স্যার, শিশুদের যদি কোভিড হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখন কিন্তু বাংলাদেশের একটা কিন্তু আপনার শিশু বাচ্চাও কিন্তু ইনফেক্টেড হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, অলরেডি কিন্তু কয়েকটা কেস কিন্তু এখন কিন্তু চলে আসছে। শুধু তাই না, আপনাদের একটা নর্মাল জিনিস বলে, আমাদের তো দেশে আসলে এত হিউজ রোগ টেস্ট হয় না, সাধারণত অ্যাডাল্ট টেস্ট হতেই অনেক খবর হয়ে যাচ্ছে, যদিও আমাদের এখন টেস্টের মাত্রাটা বেড়েছে। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা পরিসংখ্যান বলি, আপনারা জানেন আমেরিকা মাঝখান দিয়ে স্কুল কলেজ সব খুলে দিয়েছিল, কিন্তু 3 সপ্তাহে স্কুল খোলার 3 সপ্তাহের মধ্যে আমেরিকাতে 94,000 বাচ্চা ইনফেক্টেড হয়েছে। কথাটা বুঝেন, 94,000 বাচ্চা ইনফেক্টেড হয়েছে। ইনফেকশনটা কেমনে বুঝতে পারছে? কারণ তারা কোভিড টেস্ট করছে। আমাদের দেশে তো এখনো বেবিদেরকে কোভিড টেস্ট এরকম কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না। তো এখানে কি অফ দ্য মেসেজ আমি বলতে চাচ্ছি, যদি কোনো পেশেন্টে যদি এখন প্যান্ডেমিক টাইম চলছে, আর এখন কিন্তু একটা কথা আপনাদের বলতেছি না, আপনারা কোভিড-19 বলছেন, এখন তো কোভিড-19 নাই, এখন কোভিড-21 হয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখেন। 19 মানে ছিল কি, ওটা 1900, এটা আপনার 2019 সাল ছিল দেখে এটাকে 19 বলছে। এখন দিস ইজ নট এ 19, দিস ইজ এ কোভিড-21। কারণ এখন অলরেডি কোভিড-21 হয়ে গেছে। ঠিক আছে, এটা নর্মাল ফেনোমেনন। তার মানে হচ্ছে কি, আপনাকে এখন প্যান্ডেমিক সময় আছে, প্যান্ডেমিক সূত্র অনুযায়ী যে পেশেন্টের জ্বর, গলা ব্যথা, কাশি হোক, যে সমস্যা নিয়ে আসুক, প্রথমে আপনার মাথার মধ্যে হেডিং থাকতে হবে, ইট মে বি দ্য কেস অফ দ্য কোভিড-19 বা কোভিড-21। এটা আপনার মাথায় নিয়ে সেভাবে আপনার ম্যানেজ করতে হবে। তো কি অফ দ্য মেসেজ, বাচ্চা হোক আর বুড়া, ট্রিটমেন্ট সেম, আপনার প্রিভেনশন সেম, প্রোটোকল সেম। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যেমন উহান শহরে আপনারা জানলে আপনারা শুনলে অবাক হবেন, মাঝখান দিয়ে চীন কিন্তু সুন্দর মতো আপনার কোভিড-19 কন্ট্রোল করে ফেলছে। এখন কিন্তু তাদের কিন্তু অলরেডি বাড়া শুরু করছে। ইভেন আজকে আমি পেপারে পড়লাম যে ওরা অলরেডি উহান শহরের যত মানুষ আছে সবার এখন ম্যান্ডেটরি কোভিড টেস্ট করতে দিচ্ছে। ঠিক আছে, তারা কত কোটি জানি কোভিড টেস্ট করার জন্য ওরা অলরেডি ইমপ্লিমেন্টেশন নিয়েছে। তো এইটা একটা ব্যাপার। তো আপনাকে কি করতে হবে, বাচ্চাও পুরা সিমটম আছে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট প্রসিডিওর। আবারও বলতেছি, এই মধ্যে কোভিডের কোনো চিকিৎসা নেই, যে চিকিৎসা আমরা দিচ্ছি দিস ইজ দ্য রিপারপোসিবল মেডিকেশন, যার অর্থ হচ্ছে অন্য কোনো রোগের ক্ষেত্রে আমরা চিকিৎসাটা দিচ্ছি, এটা আবিষ্কৃত হয়েছিল, কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা আমরা কিছু ইউজ পাচ্ছি, ঠিক, এটা আমরা ইউজ করছি। তো এইটা মাথায় রাখবেন যে কোভিড-21 এর এখনো পর্যন্ত
কোনো ম্যান্ডেটরি কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাসিমটোমেটিক অনেক পেশেন্ট থাকছে, তো তাদের কি পরবর্তীতে কোনো কমপ্লিকেশনস হওয়ার কোনো সম্ভাবনা থাকে? আচ্ছা, অ্যাসিমটোমেটিক সিমটম গুলো পেশেন্ট গুলো নিয়ে কিন্তু আমাদের আসলে অনেক কিছু বলার আছে। ঠিক আছে, শুধু অ্যাসিমটোমেটিক বলতে গেলে আমি একটা জিনিস আপনাকে বলি। প্রথমে একটা কোশ্চেন করি, আপনি ভ্যাকসিনেশন নিয়েছেন? আপনি জি ভ্যাকসিন স্যার। নিয়েছেন? আচ্ছা, জি স্যার। আপনার পরিবারে কয়জন আছে? স্যার 3 জন। 3 জন আছে, আপনি আপনার বাবা মা, রাইট? জি স্যার। আচ্ছা, আপনার বাবা মা ভ্যাকসিন নিয়েছেন? জি স্যার। ফাইন। এখন মনে করেন আপনার বাসার মধ্যে আরেকজন গেস্ট আসছেন, আপনার চাচা বা নানা আসছেন। ঠিক আছে, আপনার 3 জন ভ্যাকসিনেশন নিয়েছেন। এখন ওনারা যদি ইনফেক্টেড, মানে ওনারা যদি আসে এবং আপনাদের মধ্যে যদি জীবাণু থাকে, আপনাদের কিছু না হলেও ওনার কিন্তু ইনফেক্টেড হয়, যে নন ভ্যাকসিনেটেড পিপল যে আছে তার কিন্তু ইনফেকশন রেটটা বেশি হবে, আপনারা সেটা ছড়াবেন। কেন জানেন? সেটা হচ্ছে সাধারণত বলা হচ্ছে যে ভ্যাকসিনেটেড পিপল সে নিজের জন্য মানে হার্মফুল না হলেও যে নন ভ্যাকসিনেটেড তার জন্য কিন্তু সে হচ্ছে বিশাল বড় একটা শত্রুর সমান। অর্থাৎ ভ্যাকসিনেটেড পিপল হচ্ছে সুপার স্প্রিডার। আমি বলতে চাই সুপার স্প্রিডার মানে হচ্ছে যে ভ্যাকসিনেটেড পার্সন আছে তার কিন্তু শরীর থেকে কিন্তু জীবাণুটা নন ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ছড়াবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি আজকে আপনাদেরকে ইনফরমেশনটা এটা আমি দিতে চাই। এই ইনফরমেশন আপনার মাথায় রাখতে হবে। তাই ভ্যাকসিন আপনার নন ভ্যাকসিনেটেড পার্সন মাস্ক পড়ুক আর না পড়ুক আপনার কিন্তু পড়তে হবে, কারণ আপনি নিজের জন্য বিপদ না, আপনি অন্যের জন্য বিপদ। তো এটা একটা জিনিস আপনাকে বলতে চাই। আর আপনি প্রশ্নটা কি করেছেন যেন? আপনি কোশ্চেনটা কি ছিল? স্যার অ্যাসিমটোমেটিক পেশেন্ট আচ্ছা, যারা থাকে তাদের। অ্যাসিমপ্টমেটিক পেশেন্টের ক্ষেত্রে বলি, আমি আসলে একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেকগুলো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। অ্যাসিমপ্টমেটিক পেশেন্টে সাধারণত বলা হচ্ছে, প্রথম দিকে বলছে অ্যাসিমপ্টমেটিক কিন্তু পেশেন্ট গুলা সাধারণত রোগ ছড়ায় না, এরকম একটা বলা হয়েছে। কিন্তু এখন কিছু কিছু জায়গায় বলছে অ্যাসিমপ্টমেটিক কিন্তু ছড়াতে পারে। এখন জটিলতার যেটা বলতে, যদি আপনি বলেন হ্যাঁ জটিলতা হতে পারে, অস্বাভাবিক কি, কিন্তু ডিপেন্ড করবে। জটিলতা হলে তার তো সিমটম থাকবে। ঠিক আছে, এখন তো অ্যাসিমপ্টমেটিক মানে হচ্ছে তার কোনো লক্ষণ নাই। তার মানে যদি লক্ষণ না থাকলে তার সিমটমও নাই। তো সিমটম না থাকলে তো তার ক্ষেত্রে কোনো জটিলতা যদি হয়ও, সে ইন্টারনাল জটিলতা হবে, সেটা প্রকাশ পাবে না। যদি হয়ও, আর জটিলতা যদি না থাকে তাহলে তো আপনার নর্মালি অ্যাসিমপ্টমেটিক মানে কোনো লক্ষণ নাই, তার মানে তার কোনো কিছু হবে না। দ্যাট ইজ দ্য আনসার, আপনার কথাই আনসার। জি স্যার। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোভিড কে তো হচ্ছে মাল্টি অর্গান ডিজিজ বলা হচ্ছে, তো লাংস কে এফেক্ট না করে কি অন্যান্য অর্গান গুলোকে এফেক্ট করতে পারে, বা সেই ক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস হতে পারে? আমি একটা কথা বলি, আমার যতটুকু মনে পড়ে আমি কোভিড এর উপরে অ্যাক্সেস মেডিকেল স্কুলে কয়েকটা সেশন নিয়েছিলাম। আমার প্রথম যে সেশনটা ছিল, আমি একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা চাইলে আপনারা ইউটিউবে আমার নাম দিয়ে বের করলে আপনারা পাবেন। সেটা হচ্ছে একটা চিত্র দেখিয়েছিলাম, যে চিত্র থেকে দেখিয়েছে ফুসফুস ছাড়া আর মাল্টি অর্গান গুলো কিভাবে ইনফেক্টেড করে। ঠিক আছে, এগুলো আপনার লাইভ না দেখলে জিনিসগুলো আপনার মজা পাবেন না। তো আমি সবাইকে বলবো যে ওই চিত্রটা আপনারা একটু দেখবেন, তাহলে জিনিসটা মজা পাবেন। ঠিক আছে, এটা লাং ছাড়াও এটা হার্টে কাজ করতে পারে, এটা কিডনিতে হইতে পারে, লিভারে হইতে পারে। ঠিক আছে, অনেক সবগুলো অর্গানে অনেক, ইভেন স্কিন ইনভলভ করতে পারে, অনেক কিছু হতে পারে। আর পোস্ট কোভিড এর কমপ্লিকেশন তো আরো ভয়ঙ্কর, ভয়ঙ্কর কমপ্লিকেশন। কথা বুঝতে পারছেন? আমি পোস্ট কোভিড নিয়েও আমি আপনাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলে আমি একটা সেশন নিয়েছি, এবং হচ্ছে যে প্রশ্নটা আপনি করেছেন এটাকে আমি ডায়াগ্রাম এঁকে এঁকে আমি এটা দেখিয়েছিলাম, আমার মনে আছে। আমি যারা শ্রোতা বন্ধুরা আছেন, যারা যারা এই কোশ্চেনটা, ইভেন আপনাকেও আমি বলবো যে ওই ভিডিওটা আপনারা দেখবেন, ওই ডায়াগ্রামটা দেখবেন, তাহলে আপনার যে ইয়েটা, আপনার কনসেপশনটা আরো ইজি হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রশ্ন শেষ, আর প্রশ্ন নেই স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সময় দিলেন আমাদেরকে, এক্সিস মেডিকেল স্কুলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি ভবিষ্যতেও আপনাকে এভাবে আমাদের সাথে পাবো। শিওর শিওর, আমি একটা কথাই বলতে চাই, আসলে কি আমরা এই সকল সেশন গুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা যত বেশি ডিসকাস করব তত কিছু জানতে পারবো। আমরা তো সবকিছু জানি না, আমরা তো এখনো শিখছি। এই ইনফরমেশন গুলো যত আমরা যখন স্পিড করব, মেডিকেল সায়েন্সের সবাই কিন্তু আমরা শিখতে থাকি। ঠিক আছে, যত আমরা ডিসকাস করবো তত কিছু হচ্ছে এই যে জ্ঞানটা আমরা আপনাদেরকে দিতে পারবো, আপনারা আপনাদের বন্ধুকে দিতে পারবেন, আপনার বন্ধু আরো জুনিয়রদেরকে দিতে পারবে। এইটা হচ্ছে মেসেজ। এই মুহূর্তে সচেতনতা করাটাই হচ্ছে মেইন জিনিস, যার জন্য একটি থেকে সুন্দর কাজ করেছে, সেশন মেডিকেল সেশন নিচ্ছেন, বিভিন্ন ধরনের সচেতনমূলক সেশন নিচ্ছেন, যেটা আমাদের এই মুহূর্তে দরকার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি বলবো যদি আমার এই সেশনে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন।
আমি আপনাকে হুমায়রাকে বলবো আপনি দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে যদি না থাকে তাহলে আমরা হয়তো বা শেষ করতে পারি। আমরা 2 মিনিট আমরা দিতে পারি যদি কারো কোনো শ্রোতা বন্ধুদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে। হুমায়রা আপনি একটু দেখেন কারো কোনো শ্রোতাদের কোনো কোশ্চেন জি আছে স্যার, কিনা। আমি দেখছি। হ্যাঁ একটু দেখেন, না হলে আমরা শেষ করতে পারবো। স্যার না স্যার, আমাদের সেরকম আর কোনো কোয়েশ্চেন নাই। স্যার আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের মনে হয় সব প্রশ্নেরই উত্তর পেয়ে গিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি বুঝতে পারেন সেটা হবে আমার পাওয়া। জি এতে স্যার, কথা। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি অনুমতি দিলে আমরা লাইভটা শেষ করতে পারি। জি জি, শিওর শিওর শিওর, প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।